লাদাখের পরে রুদ্র আর একটা সেকেন্ড অ্যাচিভমেন্ট কমপ্লিট করলো, উত্তরাখণ্ডে আদি কৈলাসে এলো। ভাবা যায়, প্রচুর অফরোড, প্রচুর কষ্ট সহ্য করে আমাদের দুজনকে, তার সাথে সমস্ত লাগেজ ক্যারি করে রুদ্র আমাদেরকে নিয়ে এসে আদি কৈলাস পর্বতের সাথে আমরা এন্ট্রি করিয়ে চলে এলাম। আর 2-3 কিলোমিটার গেলে আমরা আদি কৈলাস পর্বতের দর্শন পেয়ে যাব। অলরেডি পাহাড়ের চূড়াটা দেখা যাচ্ছে। গুড মর্নিং ফ্রম গুঞ্জু। গতকাল অবধি আমরা যে জায়গাটাকে জেনেছি গুঞ্জি নামে, অ্যাকচুয়ালি ওই জায়গাটার নাম হচ্ছে গুঞ্জু। আর এই হচ্ছে সকালবেলার ভিউ। এখন সময় হয়েছে সকাল 7টা। আকাশ দেখো, বাইরে জল কন্টিনিউ বয়ে চলেছে, আর দূরে সব পাহাড়গুলো দেখো পুরো মেঘে ঢাকা। চাটা খেয়ে নিই, তারপরে বাইরে যাব। বাইরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আরও ভালো করে। এই দেখো ডিম্পি এখনও বিছানা ছাড়ার নাম নিচ্ছে না। এখানে ওয়েদারটা এতটাই ভালো, লাস্ট 4 দিনে আমরা যে গরমের মধ্যে এসেছি, তারপরে এই ওয়েদারটা পাওয়ার পরে ও মানে শুয়েই রয়েছে, আর ভালো লাগছে না ওর। একেবারে ফ্রেশ হয়ে তারপরে বাইরে এলাম। বাইরের ওয়েদারটা দেখো কি দুর্ধর্ষ। এনে ডিম্পি বসে রয়েছে ঠান্ডার মধ্যে। মাথায় হাত কেন? প্রচণ্ড রোদ্দুর। এই দেখো এইদিকের পাহাড়গুলো এখন মোটামুটি পরিষ্কার আছে। আমি সকালবেলা একবার বেরিয়েছিলাম, সব মেঘে ঢাকা ছিল। আর এইদিকে দেখো ওখানে মেঘটা কীরকমভাবে ভেসে রয়েছে। এখানে ওই দূরে সাদা মেঘের পিছনে একটা বড় পাহাড় আছে, যেই পাহাড়টা এখন আর দেখা যাচ্ছে না। এই এখন সকালবেলার সব গাড়িগুলো ঢুকছে, আর নিচে আমাদের দুটো বাইক রাখা রয়েছে। তো চলো আগে ব্রেকফাস্ট করে নিই, তারপরে বেরোবো আমরা। আজ আমরা আদি কৈলাস পর্বতের দিকে যাব। এখন সময় হয়ে গেছে প্রায় 8:30। সবার স্নান হয়ে গেছে, সব কিছু রেডি, খালি ব্রেকফাস্ট করবো, বেরিয়ে পড়বো। তো চলো নিবি, চলো খাওয়া দাওয়া করে নিই আমরা। চলো, আমাদের ব্রেকফাস্ট এসছে দেখো, পরোটা আর শাকের তরকারি, আর এটা হচ্ছে চিড়ের পোলাও, আর সাথে আচার। চিড়ের পোলাও নর্মালি আমরা এনে মিষ্টি খেতে হয়, এখানে নুন আর ঝাল দিয়ে এত সুন্দর কম্বিনেশন তৈরি করেছে যে দুর্দান্ত লাগছে খেতে। আবারও চলে এসেছি ক্যামেরার মধ্যে। এই দেখো শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে হ্যান্ডমেড রিলস, কাউকে লাগে না, একা একাই করে নেওয়া যায়। আর আমাদের বাইকগুলো সব কোল্ড স্টার্ট হচ্ছে। আমরা যা এখন বেরোবো। এখন আমরা যাব আদি কৈলাসের দিকে। আদি কৈলাস পর্বত আমরা দর্শন করতে যাব, আর তার সাথে আমরা আরও কিছু লোকাল এরিয়া ঘুরবো, যেমন কুন্টি ভিলেজ, তারপরে হচ্ছে কালীমাতা মন্দির, আমরা এগুলো ঘুরে দেখব। তো কালকে রাতে যেটা বলছিলাম, এখানে যে সামনে যে নদীটা বয়ে যাচ্ছে হু হু করে, এটা কালীমাতা নদী না। কালীমাতা নদীর উৎসস্থলটা এই পাহাড়ের পিছন থেকে এসছে। তো ওই উৎসস্থলটা আলাদা, আর এইটা আলাদা নদী। এই নদীটা শুরু হয়েছে যে সামনে থেকে, তো দুটো টোটালি আলাদা। সামনে গিয়ে এক হয়েছে, দেন ওখান থেকে নদীটার নাম হয়েছে কালী নদী বা মহাকালী নদী। ফাইনালি ঢিগির করতে করতে আমরা বেরিয়েই পড়লাম। এইখানে অনেক হোমস্টে নতুন করে তৈরি হচ্ছে, এখন প্রচুর কনস্ট্রাকশনের কাজ চলছে এখানে। আমার ডান দিকেও অনেক হোমস্টে রয়েছে ছোট ছোট। যারা মোটামুটি সিঙ্গেল আসবে, চেষ্টা করবে সব থেকে কম বাজেটে ঘোরার, তাদের জন্য এখানে অনেক অপশান আছে। 400 থেকে 500 টাকা এখানে তোমরা ডরমেন্টরি পেয়ে যাবে অনলি থাকার জন্য। আর খাওয়া দাওয়া তোমাদেরকে আলাদা করে ছোটোখাটো হোটেল আছে, সেখানে করে নিতে পারো। সমস্ত হোমস্টেতেই ননভেজ অ্যালাউ নেই। ননভেজ খেতে হলে তোমাদেরকে পাশে কিংবা রাস্তার উপরে যে ছোটোখাটো দোকানগুলো চোখে পড়বে, সেখান থেকে তোমাদেরকে ননভেজ কিনে খেতে হবে। আর হোমস্টেতে মোটামুটি 900 থেকে 1000 টাকা মিনিমাম রেঞ্জেই তোমরা এখানে বেড পেয়ে যাবে। আমাদের লাক ভালো ছিল, তাই আমরা 3টে বেড সমেত একটা রুম পেয়েছিলাম। তো আরও বড় বড় আছে, যেখানে 4টে 5টা 6টা অনেক রুম রয়েছে। এখান থেকে আমরা নিচে নামবো আস্তে আস্তে। এই ব্রিজটা থেকে বেরিয়ে রাস্তা দুটো আলাদা হয়ে যাবে। একটা রাস্তা যাবে ওম পর্বতের দিকে, আর একটা রাস্তা যাবে আদি কৈলাসের দিকে। জলটা আসছে দেখো কত স্রোতের সাথে, বাবা। এখানে কাজ চলছে রাস্তা নতুন করে তৈরি করার। এই গাড়িগুলো সব রিটার্ন যাচ্ছে ধারচুলার দিকে। মোদকদার গাড়িতে অফরোড মুড আলাদা করে সেট করা আছে,
যার জন্য মোদকদার কোনো টেনশন নেই। মোদকদা একদম ডিরেক্ট অফরোড মোডে দিয়ে রেখেছে গাড়িটা, ও ইজি অ্যাক্সেস করে উঠে আসবে। আর আমার গাড়িতে টোটালটাই ম্যানুয়ালি আমাকে হাতে কন্ট্রোল করে নিতে হয়, তবে অটোমেটিকের থেকে ম্যানুয়াল যুগ জিও। এই কারণেই, কারণ অনেক জায়গায় অটোমেটিকও কাজ করতে পারে না, যেখানে ম্যানুয়াল নিজের বুদ্ধিতে যদি গাড়ি চালানো যায় তাহলে অনেক ভালো মতো রাইড করা যেতে পারে। এখান থেকে আর 2 কিলোমিটার মতো গেলে রাস্তা, এই যে খারাপ রাস্তাটা ঠিক হয়ে যাবে, তারপরে পুরো টারম্যাক দিয়ে বানানো রাস্তা, যেখানে অফরোড একদমই নেই। এই যে লেখা আছে আদি কৈলাস বাঁদিকে, আমরা এখান থেকে ইউটার্ন নেব। আর এই রাস্তাটা চলে গেল ওম পর্বতের দিকে। এই রাস্তাটা এবার টোটালটাই আপ টু আদি কৈলাস পর্বত অবধি টোটালটাই এরকম সুন্দরভাবে সাজানো গোছানো। দেখো এখানকার পাহাড়গুলো কত সুন্দর, ওই দেখো ওই জায়গাটায় বরফ পড়ে রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। রেবি ফটো নিয়ে নাও। আর ওইখান থেকে ছোট ছোট ঝর্ণা নেমেছে, আমরা ওই দূরের বাড়িগুলোর মধ্যে ছিলাম আমরা। আর এখানে সকালে যে দেখাচ্ছিলাম মেঘে ঢাকা ছিল, দেখো পাহাড়টা আস্তে আস্তে মেঘ সরে যাচ্ছে, কত সুন্দর লাগছে দেখতে। জলটাই ওইখান থেকে যে বরফগুলো গলছে ওই জলটাই নেমে আসছে। রাস্তা দেখো খালি, রাস্তা দুর্দান্ত রাস্তা, হাত ছেড়ে গাড়ি চালানোর মতো রাস্তা। এখান থেকে নাভি হচ্ছে 2 কিলোমিটার। প্রথমে পড়বে নাভি ভিলেজ, যেরকম গুঞ্জু একটা ভিলেজ গেল, তারপরে আসছে নাভি ভিলেজ। আর নাভি ভিলেজের পরে আসছে কুটি ভিলেজ, কুটি ভিলেজের পরে আসবে আদি কৈলাস পর্বত। চলে এসেছি আমরা নাভি ভিলেজে। এই হচ্ছে নাভি ভিলেজের স্টার্টিং। আর এই যে যত বাড়িগুলো দেখছো, এখানে প্রচুর হোমস্টে আছে, কটেজ আছে। এখানেও তোমরা চাইলে থাকতে পারো, যদি গুঞ্জিতে তোমাদের জন্য ভালো না লাগে কিংবা জায়গা না পাও, তাহলে তোমরা নাভিতে এসে থাকতে পারো। এখানে অনেক টেন্ট কটেজ আছে, টেন্টের মধ্যেও থাকতে পারো। পাহাড়ে গাড়ি চালাতে গেলে সবসময় এই সমস্ত সিগন্যালগুলোকে ফলো করতে হয়, যেখানে রয়েছে নো ওভারটেকিং, নো রাশ ড্রাইভ, স্লো ড্রাইভ। এই সমস্ত লোকেশনগুলোকে দেখে এই সমস্ত ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হয়। এই দেখো এখানে যেমন লেখা রয়েছে এটা ল্যান্ডস্লাইডিং এরিয়া, তাই এখানে না দাঁড়ানো। এগুলো যদি মেনটেন করো তাহলে পাহাড়ে গাড়ি চালানো কোনো ব্যাপারই না। দেখো দেখো রাস্তাটা দেখো খালি, কি দুর্দান্ত লাগছে রাস্তাটা। ওই উপর থেকে ঝর্ণার জলটা নেমে আসছে, আর এখানে পাহাড়ের কোল থেকে কি সুন্দর রাস্তাটা গেছে। তোমরা চাইলে এই লোকেশনটাতে টেন্ট করে শুধু দুপুরবেলাটা এখানে কাটাতে পারো, খাওয়া দাওয়া করতে পারো। তার জন্য এই লোকেশনটা খুবই ভালো, একদম নদীর ধারে। এই যে এখানে নদী রয়েছে, নদীটার ধারে। আর এখানে রাতের বেলা টেন্ট করা অ্যালাউ নেই, তাহলে আর্মি তোমাকে উঠিয়ে দেবে। তো অনলি দিনের বেলা, যেমন দেখো ওখানে ওরা খাওয়া দাওয়া করছে, পিকনিক করছে গাড়ি দাঁড় করিয়ে। তো এগুলোর জন্য ঠিক আছে, এই লোকেশনটা পারফেক্ট। ওখানে সবাই জলের মধ্যে হাত পা নিয়ে খেলা করছে ওই দূরে। চলো আমরাও নিচের দিকটাতে যাই একটু। দাঁড়ানোর দেরি, মানে আমি বাইক থেকে নামতে পারিনি, সবাই চলে এসছে জলের ধারে আমাকে একা ফেলে রেখে। না এটা কালী নদী না, কালী নদীর উৎস ওই দিকে আছে, আমরা এদিক থেকে যাব, ওই দিক থেকে জলটা নেমেছে। এটা অন্য একটা নদী, এই নদীটার জল সামনে গিয়ে কালী নদীতে মিশে গেছে। অনেকদিন পরে আমরা জল পেয়েছি, না এই সামনে পাহাড়, আর এদিকে রাস্তাগুলো দেখো কত উপরের দিকে উঠছি আস্তে আস্তে, কিন্তু ফিল করা যাচ্ছে না যে আমরা উপরে উঠছি, কারণ এরকমভাবে স্মুথভাবে রাস্তাটাকে বানিয়েছে, আস্তে 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 করে ইনক্লাইন করেছে, যার জন্য বোঝা যাচ্ছে না। আর গতকালকের রাস্তাগুলো ছিল খুব হাই ইনক্লাইন ছিল। আবারও একটা ব্রিজ, দেখেছো ওই জায়গাটা? না না না, এগুলোই বরফ। তোমাকে বরফ দেখাবো বলেছি, বরফ দেখাবো, হাতেও ধরাবো তোমায় বরফ আমি।
না ধরি এই দরকার বলে এখানে 1 মাস থাকবো, বরফ না দেখিয়ে তোমার বাড়ি যাবো না আমি। ওই চূড়াটা আরো উঁচু, কিন্তু ওখানটাতে মেঘ জমে রয়েছে বলে এরকম ঢেকে রয়েছে। বাড়ি থেকে আসার সময় ডিম্পিকে কথা দিয়ে নিয়ে এসেছি বরফ দেখাবো, সেই বরফ দেখার জন্য আমরা এখন বরফের খোঁজে রয়েছি। হ্যাঁ ডেফিনেটলি আমরা আদি কৈলাস অব্দি যাবো, আর তার সাথে বরফও আমরা খুঁজছি যদি বরফ দেখাতে পারি। এখান থেকে কুটি ভিলেজ হচ্ছে আর 10 কিলোমিটার। আমরা যখন রাইড স্টার্ট করলাম তখন ছিল নাভি ভিলেজের পরে 16 কিলোমিটার, মানে মোটামুটি 6 কিলোমিটার চলে এসেছি। তার মধ্যে 2-3 বার দাঁড়ানো হয়ে গেছে আমাদের। এত লোকেশন, এত ভিউ পয়েন্ট রয়েছে, আর এত ফটোজেনিক লোকেশন রয়েছে, যার জন্য বারবার দাঁড়াতেই হবে। যেই আসুক, যে গাড়ি নিয়ে আসো তোমরা কিংবা বাইক নিয়ে, দাঁড়াতেই হবে। আর দেখো ঝর্ণার জলটা কিভাবে নেমে আসছে, এটা পুরো পাহাড়ের ওপরের বরফ গলা জল। এগুলোর টাইম থাকে একটা, মানে এই যে এখন যেমন রোদ্দুরটা হয়ে রয়েছে, তো তার জন্য জলটা এখন হু করে নামছে, বরফগুলো গলছে। আবার বিকালের পর সন্ধ্যের দিকে জলের স্রোতটা কমে যাবে, তখন বরফটা গলবে না। উত্তরাখণ্ডের এই সমস্ত জায়গাগুলো একটা সময় পুরো ছিলই না। যখন ফ্লুডটা হয়েছিল 2015 না 2016-তে, তখন এই সমস্ত রাস্তা সবই জলের তলায় চলে গেছিলো। তারপরে আবার নতুন করে বানানো হয়েছে। এখন ধীরে ধীরে যখনই ছোটোখাটো ধসগুলো নামে, তার জন্য এই যে এই পাহাড় থেকে ধসগুলো নেমে নেমে সমস্ত গাছপালাগুলোকে নিচে নামিয়ে দিয়ে, আর ওই গাছপালাগুলোই দেখো জলের মধ্যে সব ভেসে রয়েছে। প্রায় অনেকটা রাস্তা আমরা কভার করে নিয়েছি। কুটি ভিলেজ এখান থেকে হচ্ছে 2 কিলোমিটার, জলিকং হচ্ছে এখান থেকে 18 কিলোমিটার। এটাও পাহাড়েরই বরফ গলা জল, যেটা হু করে নেমে এসছে। আমরা চলে এসেছি কুটি ভিলেজে। এই হচ্ছে আমার সামনে কুটি ভিলেজ। রামায়ণের মাতা কুন্তির নাম অনুসারে এই গ্রামটার নাম হয়েছিল কুন্তি ভিলেজ। তারপরে ওখান থেকে চলতি কথায় চলে এসছে কুটি ভিলেজ। দেখো ভিলেজটা, এটা হচ্ছে এখানকার লাস্ট ভিলেজ, মানে এই রাস্তাতে এরপরে আর কোনো গ্রাম নেই, আর কোনো তোমাদের জন্য হোমস্টেও নেই। তোমরা চাইলে তোমরা এখানেও এক রাত্রি থাকতে পারো যদি তোমরা চাও। আর এখানে কিন্তু ঠান্ডাটা অনেকটা বেশি, খুব বেশি না হলেও 500 থেকে 600 মানুষজন এখানে থাকে। আর তাছাড়া যারা ঘুরতে আসছে তারা তো রয়েছেই। এই সামনের দিকে আরও কিছু জায়গা রয়েছে, এখানে পারমিট চেক হবে। এই হচ্ছে আমাদের পারমিট, এটা সুমনদার, এটা আমার, আর এটা ডিম্পির। তো এগুলো সব এখানে এন্ট্রি করাতে হলো, করিয়ে আমরা আবার এখান থেকে যাব আদি কৈলাস পর্বতের দিকে। আদি কৈলাস পর্বতের দিকে যাওয়ার সময় এগুলো আরেকটা চেকপোস্ট আছে, সেখানে জমা নিতে পারে। তো চলো বেরিয়ে পড়ি। রাস্তায় একটু ঝর্ণা দেখা মাত্রই আমাদেরকে আবার দাঁড়াতে হয়েছে, এই তাই রুদ্রকে আমি এখানে রাখলাম। আর এই ওপরে দেখো কি উঁচু পাহাড়, আর এদিক থেকে নিচ দিয়ে ঝর্ণার জল বয়ে যাচ্ছে। এতক্ষণ ওই গাড়িটা দাঁড়িয়েছিল, গাড়িটা চলে গেছে, খালি আমরাই 3 জন দাঁড়িয়ে রয়েছি। আর ওখানে ডিম্পিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ডিম্পি ওই ঝর্ণার জলের মধ্যে চলে গেছে। চলো আমরাও যাই। আগে এই সমস্ত ক্রসিংগুলো সব রাস্তার ওপর থেকেই জল যেত, তখন এই জায়গাটা ডাউন ছিল। তো এখন এগুলো ব্রিজ করে দিয়েছে, যার জন্য ব্রিজের তলা থেকে জলটা পাস হয়ে যায়, আর উপর থেকে রাস্তা। ওই দেখো অবস্থা, দেখেছো? প্রচুর ফটো, প্রচুর ভিডিও তোলা হলো। তারপরে এখন বলছে ডিমান্ড হচ্ছে পার ভিডিও পার ফটো 500 টাকা 1000 টাকা করে বিক্রি হবে। ফোনের দাম তুলবো তো।
চলো আমরা আগের দিকে এগিয়ে যাই। এরপরে সেম এরকম একটা ওয়াটারফলস আছে, ওয়াটার ক্রসিং আছে, সেটা গণেশ নালা। তো চলো ওখানে গিয়ে আবার দাঁড়াবো। এই দাঁড়াতে দাঁড়াতে ঘুরতে ঘুরতেই আমাদের টাইম শেষ হয়ে যাবে। তবে আজকে আমরা কিন্তু অন টাইম আছি। 10টায় বেরিয়েছি, এখন 10:48 বাজে। ঠিকঠাক, মানে সময় পাওয়া যাবে কিছু। হ্যাঁ, রাস্তাটা ভালো, তাই আমরা একদম স্মুথ চালাচ্ছি। পাহাড়ে এলে না ফটো তুলতে তুলতে টাইমের কোনো আর কি জ্ঞান থাকে না আমাদের কাছে। তো অনেকটা টাইম এখানে স্পেন্ড করে নিয়েছি। এখন হয়ে গেছে 10:50। চলো এগিয়ে যাই আদি কৈলাস পর্বতের দিকে। আর মোটামুটি 20 কিলোমিটার রাস্তা রয়েছে। 20 কিলোমিটার রাস্তা কমপ্লিট করলে আমরা আদি কৈলাস পর্বতের সামনে চলে যাব। আর এখানকার ভিউগুলো দেখো, কি সাংঘাতিক লাগছে। লাদাখি পাহাড় দেখেছো? পুরো লাদাখের মতো এই পাহাড়গুলো লাল সবুজ মাল্টি কালারের হয়ে রয়েছে। এই জায়গাটা পুরোটাই পুরো ল্যান্ডস্লাইড এরিয়া। দেখো ওপর থেকে কিভাবে পাথরগুলো ভেঙে 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 পড়ে। শুধু যে পর্বতটা দেখা যাচ্ছে সাদা কালারের, ওইটা হচ্ছে ব্রহ্ম পর্বত। আমরা ব্রহ্ম পর্বতকেও ক্রস করে তারপরে যাব আদি কৈলাস পর্বতের দিক। রাস্তাটা এখন একটু খাড়া উপরের দিকে উঠবে, কারণ আমাদেরকে অনেকটা লুপ কমপ্লিট করে অনেকটা উপরে উঠতে হবে। তারপরে আমরা আদি কৈলাস পর্বতের দর্শন পাবো। এখানে বরফই বরফ, দেখো কত বরফ পড়ে রয়েছে চারিদিকে। দেখো ব্রহ্ম পর্বতের ভিউটা দেখো, কি দুর্ধর্ষ লাগছে খালি। গণেশ নালা এই হ্যাঁ। 2024 অবধি আদি কৈলাস দর্শনে আসার জন্য এই রাস্তা দিয়ে এসে এরকম সোজা ঘুরে আসতে হতো। এই জায়গাটা হচ্ছে গণেশ নালা, আর এই সামনে ওপরে হচ্ছে ব্রহ্ম পর্বত। ভালো করে দেখো, আমি দেখাবো, এটা জুম করে দেখাবো। এই হচ্ছে গণেশ নালা আর ওপরে ব্রহ্ম পর্বত। আর যদি তোমাদেরকে জুম করে দেখাই তাহলে দেখো গণেশের মুখটা দেখা যাচ্ছে এখানে, বরফের মধ্যে কি সুন্দর গণেশের মুখটা হয়ে রয়েছে। এই আমরা ব্রহ্ম পর্বতের সামনে দাঁড়িয়ে একটু ফটো তুললাম। এখানে আমার বাইক নিয়ে ফটো সেশন চলছে দেখো। সময় কিভাবে কেটে যায়, ব্রহ্ম পর্বতের সামনে দাঁড়ালাম, সবাই বাইকের ওপর বসে ছবি তুললো, এই করতে করতে কতটা সময় কেটে গেল। অনেকগুলো এক্সপিরিয়েন্স গেইন করলাম। তারপরে আগে আমাদের 2-3 কিলোমিটার অবধি কীরকম রাস্তা আছে, কোথায় কোথায় হল্ট আছে, কতটা ট্রেকিং আছে, সমস্ত ইনফরমেশনগুলোও নিয়ে নিলাম। তো চলো এবার যাই। এখান থেকে জাস্ট ব্রহ্ম পর্বত থেকে জাস্ট 3 কিলোমিটার রাস্তা। এই রাস্তাটা কমপ্লিট করলে আমরা পৌঁছে যাব চেকপোস্টে। চেকপোস্টে গিয়ে ওখানে পারমিটগুলো শো করাতে হবে। তারপরে ওখানে বাইক পার্কিং করে আমরা যাব আদি কৈলাস দর্শনে। আমরা ওই 1.5 কিলোমিটারের ট্রেকটা কমপ্লিট করতে। তো চলো এগিয়ে যাই। এই সামনে রয়েছে পার্কিং, এখান থেকে গাড়ি পার্কিং করে আমরা যাব। কেউ যদি যেতে না পারে তো তার জন্য এখানে গাধা কিংবা ঘোড়া রয়েছে, ওখানেও রেখে যাওয়া যায়। यहाँ तक नहीं जा सकते, ये रोड तक
बस यहाँ तक रख के फोटो लेना था। नहीं ना, आप इधर आइए, ये रोड का सामने रख के फोटो लेना था एक, बस गाड़ी घुमा लेते। आगे मत जाना। नहीं नहीं, ये जो आपका जो ये लोहा वाला बैरिकेड है ना, बस रख के फोटो लेना है। इतना दूर सफर करके वेस्ट बंगाल से आया, एक तो फोटो मांगता है ना। क्या वहाँ भी जाओ, पार्वती कुंड भी जाओ। बाइक लेके पार्वती कुंड जा सकते हैं? पार्वती कुंड के लिए हाँ, मेरा बाइक ही सब कुछ है दादा, इसीलिए। यहाँ से आगे का परमिट नहीं है ना, यहाँ से चाइना बॉर्डर भी नजदीक है, हाँ, इसलिए बस पैदल जा सकते हैं। हाँ पैदल जा सकते हो, और साथ में एक गाइड भी ले जाओ। পৌঁছে গেছি, হর হর মহাদেব। এই হচ্ছে মাউন্ট আদি কৈলাস পর্বত। শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকার ব্যাপার, আর কিচ্ছু নেই। লাদাখের পরে রুদ্র আর একটা সেকেন্ড অ্যাচিভমেন্ট কমপ্লিট করলো, উত্তরাখণ্ডে আদি কৈলাসে এলো। ভাবা যায়, প্রচুর অফরোড, প্রচুর কষ্ট সহ্য করে আমাদের দুজনকে, তার সাথে সমস্ত লাগেজ ক্যারি করে রুদ্র আমাদেরকে নিয়ে এসে আদি কৈলাস পর্বতের সামনে। দেখো খালি ভিউটা, যেদিকেই থাকাও কম পড়বে, শুধু এদিকেই সব থেকে বেশি কিছু আছে। একটুখানি চা খেয়ে এনার্জিটা বাড়িয়ে নিলাম, আর তারপরে আমরা যাচ্ছি এখন পার্বতী সরোবরের দিকে। জাস্ট এখান থেকে, এই সামনে থেকে রাস্তা উঠে গেছে ওপরে, এখান থেকে 1 কিলোমিটার মতো যেতে হবে হেঁটে, তাহলে আমরা পার্বতী সরোবরে যাব। আর এই হচ্ছে আদি কৈলাস পর্বত, এই হচ্ছে আদি কৈলাস পর্বত। এখানে টোটাল 5টা পর্বত শৃঙ্গ রয়েছে, তার মধ্যে আদি কৈলাস হচ্ছে সব থেকে নিচে একটি পর্বত শৃঙ্গ। এরপরে রয়েছে কৈলাস মানস সরোবর, শ্রীখণ্ড মহাদেব কৈলাস, কিন্নর কৈলাস, আর রয়েছে মণিমহেশ কৈলাস। তার মধ্যে কৈলাস মানস সরোবরটা পুরোপুরি চীনের আন্ডারে পড়ে, কারণ ওটা দেখতে গেলে কিংবা ওখানে যেতে গেলে দিল্লি থেকে পারমিট বানিয়ে তারপর যেতে হয় বর্ডারে, তারপর ওখান থেকে তিব্বতের আলাদা গাড়িতে করে ওই ট্যুরটা করতে হয়। আর শ্রীখণ্ড মহাদেব কৈলাস আরও উপরে পড়ে, কিন্নর কৈলাস তার থেকেও উপরে। তো আমরা এখানে আমাদের কাছাকাছি যেগুলো রয়েছে সেগুলো ভিজিট করব। তার মধ্যে একটা অপশন হচ্ছে পার্বতী সরোবর। পার্বতী সরোবর থেকেও আদি কৈলাস খুব সুন্দরভাবে দেখা যায়। তো চলো আমরা পার্বতী সরোবরের দিকে যাই। মোদকদা তো ফাইনালি গেল না, তাই আমরা দুজন মিলেই বেরিয়ে পড়লাম এই ট্রেকটা করার জন্য। তো চলো ওপর দিকে যাই, ওখানে পার্বতী মন্দিরও রয়েছে, ওখানে শিব পার্বতী পুজো হয়, ওখানে আমরা একটু প্রসাদ পাবো আর আরও ভালো ভিউ পাবো। তো তাই শুরু করে দিই আমাদের রাইড। রাস্তা আগে বাড়ি থেকে বেরোনোর সময় আমরা প্ল্যান করেছিলাম, মানে আমি প্ল্যান করেছিলাম যে এই আদি কৈলাস ট্রিপটা, আদি কৈলাস পর্বতের ট্রিপটা আমি ডিম্পিকে সাথে নিয়েই করব। আর আজ সেটা সাকসেস হলো। ও প্রথমবার এতটা হাই অল্টিটিউডে এসছে, তাই ওর মধ্যে কিছু চেঞ্জেস রয়েছে। তো যাক, ঠিক আছে, এখন ঠিক আছে, এখন ঠিক আছে। তো কোনো প্রবলেম হচ্ছে এখন? হ্যাঁ, মাথা ধরছে, ঠিক হয়ে যাবে। জাস্ট এসছো তো একটুখানি হাঁটাচলা করলে ঠিক হয়ে যাবে। তো চলো আমরা ওপর দিকে যাই, তারপর তোমাদেরকে আপডেট দিচ্ছি। ফার্স্ট টাইম পাহাড়ে ঘুরতে এসে ডিম্পি ট্র্যাক করছে। আমরা অনেকটা উপরে এসেছি এখন। আমরা ওই নিচে ছিলাম, ছোট্ট যে ব্লু কালারের শ্যাডোগুলো দেখা যাচ্ছে, ওগুলো সমস্ত টেন্ট আছে, তার পাশে আমাদের বাইক রাখা। আমরা এই খাড়া রাস্তা দিয়ে উঠে এলাম, আর একটু উঠতে হবে। দেখি ডিম্পি আবার দাঁড়িয়ে পড়েছে, দেখি কি হলো, একটু রেস্ট নেবে? পা স্লিপ করছে, পায়ের ফিতেটা ঠিকঠাক বাঁধা নেই মনে। আমরা প্রায় অনেকটা উপরে চলে এসেছি। হ্যাঁ, ডিম্পি আমারও আগে রয়েছে। আর এখানে দেখো পাহাড়ে
ঘাসগুলো হয়েছে, তার মধ্যে কত সুন্দর সুন্দর হলুদ হলুদ ফুল হয়ে রয়েছে। আর এখানে নিচ থেকে জল বয়ে যাচ্ছে। আর এইদিকে হচ্ছে সব থেকে উঁচু পাহাড়, আর এই পাহাড়ের ঠিক পিছনেই হচ্ছে চায়না। এই রাস্তাটা আমাদের জন্য পায়ে হেঁটেই যাত্রা করতে হয়, খালি আর্মির জন্য এই রাস্তাটা ওপেন করা থাকে গাড়ি নিয়ে ওঠার জন্য। চলো একটু এগিয়ে যাই, তারপর তোমাদের আবার আপডেট দিচ্ছি। পার্বতী সরোবর পৌঁছানোর আগে এত সুন্দর একটা ওয়াটারফলস। তোমরা যারা খালি পায়ে যাত্রা করবে তারা এই জলের ওপর থেকে হেঁটেও যেতে পারো, আর যারা বুট পরে জুতো পরে যাত্রা করবে তারা এই ওপর থেকে হেঁটে যাবে। এখানে ব্রিজ বানিয়ে দেওয়া আছে, আর জলটা এই ওপর থেকে আসছে। দেখো ফাইনালি অনেকটা কষ্ট করে আমরা এসে পৌঁছেছি পার্বতী সরোবরের সামনে। আর একটুখানি রাস্তা, পার্বতী মন্দির দেখতেই পাচ্ছ তোমরা। অনেকটা কষ্ট, অনেকটা। রাস্তাটা এতটাই খাড়া, আর এইদিকে হচ্ছে আদি কৈলাস পর্বত। দেখো খালি কি সুন্দর লাগছে। এই বসে আছে নন্দী মহারাজ, আর ঠিক অপোজিটেই শিব পার্বতী মন্দির, আর ঠিক পিছনে আদি কৈলাস পর্বত। চলো ভেতরে যাই। এই হচ্ছে পার্বতী সরোবর, দেখে নাও আর একবার। দেখো চলো এবার মন্দিরের ভেতরটা যাই। মন্দিরের ভেতরটাও তোমাদেরকে দেখাবো যতটা দেখানো যায়, কারণ ক্যামেরা কিন্তু সব জায়গায় অ্যালাউ না। এই হচ্ছে মন্দিরের মেন দরজা, এটা দিয়েই ঢুকতে হবে ভেতরে। ফাইনালি তাহলে কমপ্লিট হলো আমাদের আদি কৈলাস দর্শন, আর তার সাথে পার্বতী সরোবরের দর্শন। আর এই হচ্ছে পার্বতী সরোবর, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই। এরপর আমরা আর ওদিকে যাব না। আমাদের এখানে পুজো দেওয়া শেষ, জলও নিয়ে নিয়েছি সবার জন্য। সবাই রিকোয়েস্ট করেছিল একটু জল নিয়ে আসার জন্য, জল নিয়ে নিয়েছি। আর একটু পাথর নেব সামনে থেকে। আর হাই অল্টিটিউডে এলে যেটা মেন প্রবলেম হয় সেটা হচ্ছে মাথা ঝিমঝিম করে মাথা ব্যথা করে, তো যার জন্য ডিম্পির একটু প্রবলেম হচ্ছে। তো আমরা এখন ডিরেক্ট নিচে চলে যাচ্ছি। নিচে গিয়ে আজকে আমাদের আদার্স কোথাও ঘোরার নেই, আমরা আবার যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়েই আমরা ফিরে যাব আমাদের হোটেলের দিকে। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে গিয়ে।